Haunting Adeline Season 2 Part 34 Chapter 34 The Diamond Ring Around the Roses Pocket Full of Posies সিবি জোরে জোরে গাইতে গাইতে তিনটি দুলতে থাকা দেহের চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরতে থাকে যারা চেয়ারে বেঁধে রাখা। অ্যাশেষ অ্যাশেষ আমরা সবাই নিচে পড়ে যাই। শেষ কথাটি চিৎকার করে সে রোক্কর চেয়ারের পেছনে লাথি মারে। এত জোরে চিৎকার করে যে আমিও লাফিয়ে উঠি। আমি দীর্ঘ বিরক্তির নিঃশ্বাস ছাড়ি। সারাদিন ধরে ও একই গান গাইছে, ওদের এমনভাবে উপহাস করছে যে ফ্রান্সেসকা অবশেষে নিজের উপর মলত্যাগ করে ফেলেছে। স্বীকার করব, এটা আসলে মজারই ছিল। জেড তাকে মজা করতে দিয়েছে এবং তিনজনের কাছ থেকে যতটা সম্ভব তথ্য বের করে নিতে বলেছে। তবে শর্ত ছিল, সে পিঙ্কি সয়ার করে হার্টে ক্রস করে এবং মরার শপথ করে বলেছিল কাউকে হত্যা করবে না। আশ্চর্যজনক নয় যে সিব্বি মানসিক নির্যাতনেও ঠিক ততটাই দক্ষ প্রমাণিত হয়েছে যতটা সে শারীরিক নির্যাতনে। কাউকে ছুঁয়েও না দেখে যে তাদের মৃত্যুর আশঙ্কায় ভরিয়ে তুলেছে। আমার মনে হয় আংশিকভাবে তার ভয়ঙ্কর গান গাওয়ার কারণেই, কিন্তু আমি তাকে সেটা বলবো না। গত এক সপ্তাহ ধরে সে এমন সব লোকের নাম বের করেছে যারা প্রতি বছর কুলিংয়ে আসে দর্শক হিসেবেই হোক বা অংশগ্রহণকারী হিসেবে। যে সমস্ত পাচারকারীরা মেয়েদের কিনেছে এবং অবশ্যই ফ্রান্সিসকে এবং জেইভারের কাছ থেকে ক্যালোরি নিয়ে যে কোনো তথ্য। রিও সানচেজ সিপি গাইতে গাইতে বলে, তুমি এখনো বলবে না ও কোথায়? ফ্রান্সিসকা চোখ উল্টায়, এমনভাবে আচরণ করার ভান করে যেন সে ভয় পায়নি, যদিও ওর চারপাশে শিকারীর মতো ঘুরে বেড়ানো মেয়েটির কাছ থেকে সে ভীষণ ভয় পায়। কাজ হচ্ছে না, সিপি ভয়ঙ্কর। আমি তোমাকে ইতিমধ্যেই বলেছি আমি জানি না সে কোথায়। সে ওকে পালাতে সাহায্য করেছিল, তারপর পালিয়ে গেছে। এটাই আমি জানি এবং বিশ্বাস করো, আমি খুশি মনেই তাকে তোমাদের হাতে তুলে দিতাম, কারণ আমিও তাকে মরতে দেখতে চাই। সে বলে, তার গলার আগে চিৎকারে ভেঙে যায়। রাগ, ব্যথা এবং হতাশা ওর মুখের কঠোর রেখাগুলোতে খোদাই হয়ে আছে। পুরনো মেকআপ ফেটে গিয়ে ঝাপসা হয়ে গেছে, ওকে 10 বছর বয়স্ক দেখাচ্ছে। সে অবশ্যই মুখ ভর্তি ব্রণের সঙ্গে মরবে এবং এতে আমি ন্যায় বিচার খুঁজে পাই। আমি ঠোঁট চেপে ধরি, বুকের মাঝখানে বেদনার কাঁটা ফুটছে যখনই রিওর কথা মনে হয় এবং জেড যখন ওকে ধরবে তখন কি হবে ভাবি। আমি কাঁদতে চাই। ওর প্রতি আমার অনুভূতিগুলো জটিল এবং আমি নিশ্চিত নই যে কখনো বুঝতে পারবো। এখন যখন ওর বোনের সাথে দেখা হয়েছে এবং জেনেছি এই দুষ্টু মেয়েটি ওকে অনেক কিছু করতে বাধ্য করেছিল যে আমি আগে জানতাম না। আমি বলেছিলাম জেড যখন ওকে ধরবে তখন আমি দোষবোধ করব না, কিন্তু তারপরও আমাকে বাঁচিয়েছিল। এবং এখন আমি বলতে পারি না যে জেডকে থামাবো না, কিন্তু এটাও বলতে পারি না যে কিছুই অনুভব করব না। তুমি কি তাকে মেরে ফেলতে চাও কারণ সে হীরকখণ্ডকে পালাতে সাহায্য করেছিল, নাকি কারণ সে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তোমার বরফ শীতল ছোট্ট হৃদয়ে ফাটল ধরিয়েছিল? আমি জিজ্ঞাসা করি। ওর চোখ আগুন ছিটিয়ে দেয় যখন ও আমাকে ঘৃণার দৃষ্টিতে তাকায়। সে ছিল শুধু ভালো সেক্সের জন্য। সে বিষাক্তভাবে ফিসফিস করে। আমি কোমর থেকে নুয়ে চোখ চিকন করে তাকাই। তুমি কি প্রতিবার ওকে তোমার সাথে শুতে বাধ্য করার আগে ওর বোনকে মেরে ফেলার হুমকি দিতেই হতো? রক্ষ হাসে এবং ফ্রান্সিসকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে ফ্যাকাশে ঘামে ভিজে এবং ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু ওর চোখের ঘৃণা স্পষ্ট। সে প্রথম 2 বছর পর থেকে আর হুমকি দিত না। আমার মনে হয় ও আর শুনতে চাইতো না। চুপ কর, ফ্রান্সিসকে চিৎকার করে। রাগে ওর মুখ বেগুনি হয়ে যায়, ওর ত্বকের রঙের সাথে একেবারেই মানায় না। না, আমরা এই ঝামেলায় তোমার জন্যই পড়েছি। রক্ষকে গর্জন করে, কারণ তুমি সেই ছুটে বেড়ানো বাচ্চা মেয়েটাকে সামলাতে পারোনি এবং তাকে সরিয়ে ফেলতে অস্বীকার করেছিলে। আর এখন দেখো। ফ্রান্সিসকার ঠোঁট কাঁপতে থাকে। সিডনি ছিল, সে কিছুই ছিল না, সে গর্জায়। সে ছিল, নাকি সে তোমার গোপন কথা লুকিয়ে রেখেছিল? আমি শুকনো স্বরে কেটে দেই। ফ্রান্সিসকার মাথা এমনভাবে ঘুরে আসে যে প্রায় নিজের ঘাড় ভেঙে ফেলতে বসেছিল। সে কি বলেছে তোমাকে? সে চিৎকার করে চোখ উন্মত্ত হয়ে ওঠে। আমি কাঁধ উঁচিয়ে কোনো কিছু প্রকাশ না করে থাকি। আসলে সিডনি আমাকে কিছুই বলেনি, কিন্তু ফ্রান্সিসকে সেটা জানার দরকার নেই। সিডনি জানতো। রক্ষর আগে জিজ্ঞাসা করে। ফ্রান্সিসকার চোখ বড় হয়ে যায় এবং সে রক্ষর দিকে অসহায়ভাবে তাকায়। সে জেনে গিয়েছিল, আমি জানি না কিভাবে,
কিন্তু সে হুমকি দিয়েছিল ক্যালোরিকে বলে দেবে যদি আমি তাকে নিলামে তুলতে যাই। ও এভাবে আচরণ করছিল কারণ সেটাই ছিল ওর বেঁচে থাকার একমাত্র উপায়। আমি ভ্রুকুচকে চেষ্টা করি বোঝার জন্য ঠিক কি জানতো সিডনি। তুমি তাকে মেরে ফেলোনি কেন? রক্ষ দাঁতে দাঁত চেপে গর্জায়। ক্যালোরি আমাকে মারতে দেয়নি, সে আমাকে শাস্তি দিতে বলেছিল সিডনিকে সামলাতে না পারার জন্য। ফ্রান্সিসকা কাঁদতে কাঁদতে বলে। রক্ষ মুখ ঘুরিয়ে নেয়। তাই তুমি আর মানুষকে তাদের সাথে শুতে দিতে দাওনি, তাই তো? এখন আমি সত্যি বিভ্রান্ত। সিবি এবং আমি একে অপরের দিকে তাকাই এবং সে হয়তো আমার মুখের ভাব দেখে ফ্রান্সেসকার মুখের সামনে গিয়ে দাঁড়ায়। তুমি কি করেছিলে বলো? সে হুমকি দেয়। আমি বাইরে থাকতে পছন্দ করি না। ফ্রান্সেসকা দাঁত চেপের আগে তাকালেও সাথে সাথে ভয়ে কুঁকড়ে যায় যখন সিব্বির চোখের কাছে গোলাপি ছুরি ধরে হুমকি দেয়, আমি এটা কেটে বের করে খাবার মতো করে দেব। উফ, বিরক্তিকর। আমার গোপনে টাকা কামাচ্ছিলাম, কিছু লোক এক রাতের জন্য মেয়েদের সাথে থাকতে চাইতো। আমরা ভালো টাকা কামাচ্ছিলাম, কিন্তু তারপর সিডনি জেনে গিয়েছিল এবং সেটা আমার বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করে। আমার ভুরু উঠে যায়। তাদের দুঃসাহস দেখে অবাক হই, কিন্তু তেমন অবাকও হই না, কারণ এটা ফ্রান্সিসকা এবং রোক্কো। যেইভাবে শীষ দিয়ে হাসে এবং তাদের দিকে ক্লান্ত দৃষ্টিতে তাকাই। বাহাদুরি তো কম নয়। ক্যালোরি যদি জানতে পারতো ধীরে ধীরে মেরে ফেলতো তোমাদের। রোক্কো হেসে ফেলে। সত্যি সে জানিয়ে দিলে ভালো হতো। ওই পাগল মেয়েটা ওই সেক্ট থেকে পাগল হয়ে গিয়েছিল। তুমি কি ভেবেছিলে ক্যালোরি ওকে বিশ্বাস করবে? সে উপহাসের হাসি দিয়ে কথা শেষ করে, যেইবার কাঁধ উঁচিয়ে হেসে ফেলে। ফ্রান্সেসকার হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে। তাদের কেউই দেখতে পায় না সামনে দাঁড়িয়ে থাকা জড়সড় মেয়েটিকে, যার মেরুদণ্ড শক্ত হয়ে আছে, মুখে বিস্ময়ের ছাপ। কোন সেক্ট? অবশেষে শিব্বি জিজ্ঞাসা করে। ফ্রান্সেসকা মুখ খুলে আবার বন্ধ করে। আমি জানি না, সে গর্জায়। শুধু জানি কোনো এক মেয়েটি তাদের নেতাকে মেরে ফেলেছিল, তারপর পুরো সেক্ট ভেঙে গিয়েছিল। সবাই দিকহীন হয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে চোখ বড় করি। এটা কি সত্যি? সিডনি কিভাবে ওয়াশিংটনে পৌঁছালো? আমি জিজ্ঞাসা করি। আর কিভাবে সে গৃহহীন ছিল এবং এক পাচারকারী রাস্তা থেকে তুলে নিয়ে আমাকে পাঠিয়েছিল তাকে গড়ে তোলার জন্য? সে বিস্ময় স্বরে বলে, আমি ছিলাম সেরা এবং সে ছিল কঠিন কেস। আমি ওর উপর দিয়ে কাজ করছিলাম। শেষ কথাটা সে রক্ষকে উদ্দেশ্য করে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে বলে, সেব্বি, তুমি কি তাকে চিনতে? আমি জিজ্ঞাসা করি। সে আমার দিকে তাকিয়ে ঠোঁট নিচের দিকে টেনে ধরে। তার চেহারা কেমন ছিল? সোনালি চুল, বাদামি চোখ, সামনের দুটি দাঁত বাঁকা ছিল, মুখের কোণায় একটি তিল ছিল। সে কষ্ট করে গিলতে চেষ্টা করে, তারপর অবশেষে মাথা নাড়ে। হ্যাঁ, আমি তাকে চিনতাম। সে ছিল আমার বোন, মানে সব শিশুরাই আমার ভাই বোন ছিল। বাবা ছাড়া কাউকে সন্তান ধারণের অনুমতি ছিল না। সে হঠাৎ থেমে যায়। তা আসলেই অনেক কিছু স্পষ্ট করে। সিবি এবং সিডনি একই সেক্ট থেকে আসা। এখন মনে করলে তাদের আচরণ অনেকটাই একরকম। অদ্ভুত, ভয়ের এবং তাদের মানসিক পরিপক্কতা আটকে আছে। তারা দুজনেই খুনি, কিন্তু অন্তত সিবির একটা সোনার মতো হৃদয় আছে, যেখানে সিডনির ছিল ধূসর ছাই। তার মুখের ভাব গম্ভীর হয়ে যায় এবং সে আমার দিকে তাকায় যেন পৃথিবীর সমস্ত গুরুত্ব তার চোখে। সে কি তোমাকে মারার চেষ্টা করেছিল? সেই তোমাকে আঘাত করত? আমি ঠোঁট চিকন করে মাথা নাড়ি। আমি দুঃখিত অ্যাডি, এটার জন্য আমি দায়ী। আমি ভ্রুকুচকে বলি, সিব্বি, এটা তোমার দোষ নয়। এটাই দোষ, সে জোর দিয়ে বলে। আমি বাবাকে মেরে ফেলেছিলাম, তাই ওদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। সে হয়তো। আমি ওর হাত শক্ত করে ধরে চেপে ধরি। সিবি, তুমি জানতেও পারোনি এসব হবে। তুমি আসলে সবাইকে রক্ষা করেছিলে ওই শয়তানকে মেরে। মনে করো সে ছিল রাক্ষস। তার ঠোঁট কাঁপে, তারপর সে মাথা নাড়ে। সিডনিও রাক্ষস ছিল এবং সে হয়তো পচা ডিমের মতো গন্ধ করত। আমি খুশি যে তুমি তাকে মেরেছ। আমি ওর গালে চুমু দেই যাতে ওর সমস্ত অপরাধবোধ দূর হয়ে যায়। উপরে চলে যাও, তুমি দারুণ কাজ করেছো এবং আমরা সব কিছু পেয়েছি। আমার আর শুধু একটা প্রশ্ন বাকি। সে হাসে এবং দুঃখ ভুলে লাফিয়ে উপরে চলে যায়। আমি ফ্রেন্সকার দিকে দৃষ্টি স্থির করি। মলির কি হয়েছিল? তার ভ্রু কুঁচকে যায়, তাই আমি ব্যাখ্যা দিই। সে 2008 সালে বন্দি ছিল। সে একটা জার্নালে লিখত, আর আমি সেটা আমার রুমের মেঝের নিচ থেকে পেয়েছি। আমিও তাতে লিখতে শুরু করেছিলাম। আসলে সিডনি আমাকে মারতে যাচ্ছিল এই কারণে। আমি পালানোর পরিকল্পনা করেছিলাম, আর সে সেটা জেনে গিয়েছিল। তার মুখ গম্ভীর হয়ে যায় এবং আমি দেখতে পাই তার চোখের ভেতর স্মৃতিগুলো দৌড়াচ্ছে।
সে পালিয়ে গিয়েছিল। প্রথম এবং শেষ মেয়ে যে পালাতে পেরেছিল যতক্ষণ না তুমি পালালে। সে গম্ভীরভাবে বলে। একটা হাসি আমার ঠোঁটে খেলে যায় এবং গর্বে আমার রক্তে আগুন জ্বলে ওঠে। মলির জন্য এবং নিজের জন্য ধন্যবাদ। আমি হাততালি দিই এবং তিনজনেই চমকে ওঠে। আমি বড় করে হাসি। সময় হয়েছে। ফ্রান্সিসকার সোনালি বাদামি চোখ বিস্ময় এবং ভয়ে বড় হয়ে যায়। কিছুদিন আগেও আমরা উল্টো অবস্থানে দাঁড়িয়েছিলাম, অসহায়তায় ডুবে গিয়েছিলাম। ভাবছিলাম কিভাবে আমার সাথে এটা হচ্ছে। তখন সে দাঁড়িয়েছিল নিচে তাকিয়ে আমার দিকে এই একই দৃষ্টিতে। সে আমাকে কোনো দয়া দেখায়নি এবং আমি তা তাকে 10 গুণ ফিরিয়ে দিব। হয়তো সে কেয়ার করতো, কিন্তু আমাকে নিজের হাত থেকে বাঁচানোর মতো নয়। সময় সে ফিসফিস করে, তার গলা ভেঙে যায়। আমার হাসি আরো বড় হয়, আর আমি লুকানোর চেষ্টা করি না আমার ভেতরের প্রতিশোধ স্পৃহা। কুলিংয়ের সময় আমি মধুর কণ্ঠে বলি, এবং তুমি প্রিয়তমা হলে শিকার। ইম্পোস্টার সিনড্রোম, যেটা প্রায়ই অনেক লেখককে তাড়া করে বেড়ায় যখন আমরা এমন কিছু অর্জন করি যা আমরা কখনো সম্ভব বলে ভাবিনি, যা কেবল আমাদের স্বপ্নেই ছিল। সেই মুহূর্তগুলোই প্রায়শই সবচেয়ে কঠিন হয়ে ওঠে মোকাবেলা করার জন্য। আমি কি এটা প্রাপ্য? এটা অনেকটা সেই রকম যেমন ফ্রান্সেসকা যেই ভাড়া আর রক্ষা এখন দেখাচ্ছে। পার্সন্স ম্যানরের সামনের গাছের সারির দিকে তাকিয়ে নিজেদের জীবনেই যেন ভুয়া কেউ হয়ে দাঁড়িয়েছে। তাদের অর্জন মেনে নিতে না পারার বদলে তারা নিজেদের নিয়তি মেনে নিতে পারছে না। আমি কি আসলেই এতটা নোংরা, এতটা শয়তান যে আমাকে পশুর মতো শিকার করা উচিত? আমি চাইলে এর উত্তর দিতে পারি, কিন্তু আমি চাই তাদের সেটা দেখাতে। জেড আর সিবি আমার দুই পাশে দাঁড়িয়ে আছে, তাদের হাতে আলগা করে ঝুলছে ক্রসবো, ঠান্ডা চকচকে ধাতু, যা আমারটার মতোই। এই ভারী ওজন আমার কাছে পরিচিত। আমি অনেকদিন ধরে ঠিক এই মুহূর্তের জন্য অনুশীলন করে আসছি। আমার হার্টবিট আমার কানে ধ্বনিত হচ্ছে। ফ্রান্সিসকার অনবরত কান্নার শব্দকে ঢেকে দিচ্ছে। আমরা তাদের পিছনে দাঁড়িয়ে আছি। ঠান্ডা বাতাসে টান টান উত্তেজনা ভাসছে। শোনো, আমি জোরে বলি যাতে ওর গা কেঁপে ওঠে। তুমি তো আমাকে মারতে যদি আমি কাঁদতাম। ও মাথা নেড়ে উত্তর না দিয়ে থাকে। ওর মাথা নিচু, ভেজা এলোমেলো চুল কাঁধের উপর ঝুলে আছে, দেখাচ্ছে কতটা খারাপ অবস্থায় নেমে গেছে ও। ওর মেরুদণ্ড চামড়ার ভেতর থেকে বেরিয়ে এসেছে, সেরা টি শার্টের ভেতর দিয়ে ঠেলে বেরোচ্ছে। যেই ভাড়ার রক্ষ ওর পাশে পাথরের মতো দাঁড়িয়ে শক্ত আর সাহসী সাজার ভান ধরে রেখেছে। কি ভীষণ মাসলসম্যান না ওরা! আমি দেখতে চাই এই ভাবধারা ওদের মধ্যে থাকে কিনা যখন ওরা নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়াবে, নাকি প্রসাব আর অনুতাপের গন্ধে ভিজে মাটিতে পড়ে যাবে। তোমাদের ভাগ্য আমার চেয়ে ভালো। এখানে তোমাদের জন্য কোনো গোলকধাঁধা বা ফাঁদ নেই, শুধু আমাদের তীরের ধারালো অগ্রভাগ। আর যদি তুমি আমাদের খুঁজে না পাও, তাহলে আমরা পালিয়ে যাব আর তোমার সর্বনাশ। যেই ভার অধ্যত্বের সাথে প্রত্যুত্তর করে, নিশ্চয়ই ও নিজেকে খুব চালাক ভাবছে এখন। আমি হাসি, তুমি পালাতে পারবে না। ও চিবুকুচু করে, আমাকে ভুল প্রমাণ করার জন্য উদ্গ্রীব। তুমি আমার উপর কতগুলো নিয়ম চাপিয়ে দিয়েছিলে, কিন্তু আমি তোমাদের মাত্র একটা নিয়ম দিচ্ছি। তোমরা ড্রাইভওয়ে দিয়ে পালাতে পারবে না, যেখানে রাস্তা জুড়ে সশস্ত্র প্রহরী বসানো আছে। বের হতে চাইলে তোমাদের জঙ্গল পেরিয়ে রাস্তা খুঁজে বের করতে হবে। ওর দেহ শক্ত হয়ে আসে, আর আমার হাসি চওড়া হয়। যেইবার ভেবেছিল ও বাম দিকে ঘুরে 20 কদম দৌড়ে আমার ড্রাইভওয়েতে এসে পালাবে। যদি ওরা আমার জন্য জীবন কঠিন করে তোলে, তাহলে অন্তত এটুকু তো আমি ওদের ফিরিয়ে দিতেই পারি। তোমার মতে কোনটা সবচেয়ে সুস্বাদু? সিব্বি উত্তেজনায় পায়ের আঙুলে ভর দিয়ে লাফাচ্ছে। আমি বিরক্তিতে ঠোঁট বাঁকিয়ে নাক কুঁচকে বলি, বদমেজাজি হয়েও না, আমরা কোনো নরখাদক নই। সিব্বি নাক সিটকায়। আমি কখনো আমার শরীরকে শয়তানের মাংস হিসেবে অপবিত্র করব না। আমরা খাওয়ার জন্য মরব না, কিন্তু শকুনেরা ঠিকই খাবে। কি দারুণ কথা বলে! জেট শুষ্ক স্বরে বলে, সামান্য বিনোদনের আভাস নিয়ে। সত্যিই তাই। মনে রেখো, সিব্বি হত্যা করার জন্য গুলি চালাবে না। যখন ও পড়ে যাবে, ধরে আমাদের কাছে নিয়ে আসবে। আমি মনে করিয়ে দিই। ও অসন্তোষে গম্ভীরভাবে গড়গড় করে, কিন্তু কোনো তর্ক করে না। আমি ওদের মৃত্যুর পুরোটা উপভোগ করতে চাই, ঠিক কুলিংয়ের মতো। আমরা একসাথে মেরে ফেলবো। তৈরি? আমি ডাকি। ফ্রান্সিসকার কাঁধ কেঁপে ওঠে কান্নায়, কিন্তু আমি কোনো গুরুত্ব দেই না। যেই ভেড়ার রোগ মুখে কিছু বলে না, কিন্তু তাদের দেহ শক্ত হয়ে যায়। দৌড়াও, জেড নির্দেশ দেয়। আর ফ্রান্সিসকা যখন দৌড় দেয় এবং সাথে সাথে মাটিতে প্রায় মুখ থুবড়ে পড়ে যায়,
তখন জেড হেসে ওঠে। সিবি খিলখিলিয়ে হাসে। তার লাফানো আরও বেড়ে যায়। সে ফ্রান্সিসকার পেছনে যাবে। জেড যাবে রক্ষর পেছনে। আর যেই ভার সে আমার। জেড ওদের এক লাইনে দাঁড় করিয়ে এক তীরে তিনজনের মাথার মধ্যে দিয়ে গুলি চালানোর পরীক্ষা করতে চেয়েছিল। কিন্তু আমি চাই ওরা ঠিক সেই বিষ খাক যা ওরা আমাকে খাইয়েছিল। আমি চাই ওরা সেই তিক্ততায় দম বন্ধ করে মরে যাক, যেটা আসে যখন নিজের জীবন অন্য কারো হাতে দিয়ে ফেলতে হয় আর তারপর সেটা মাটিতে ছুঁড়ে ফেলে পায়ে মারিয়ে দেয়। শুধুমাত্র এক দানবই আরেক দানব তৈরি করতে পারে, আর আমি ঠিক সেটাই হয়ে গেছি। সিবি ফ্রান্সিসকার পেছনে দৌড়ে যায়। নার্সারি রাইমের সুর বনের ভেতর প্রতিধ্বনিত হয়। জেড এক পা এগিয়ে আসে, তারপর থেমে ফিরে আমার দিকে তাকায়। তার সাদা চোখের দাগ আর ঠোঁটের কোণ থেকে কাটা দাগ কালো হুডের নিচ থেকে দৃশ্যমান হয়। তুমি নেকড়ের পোশাকে একেবারে দেবীর মতো লাগছো, কিন্তু ভেবো না ও মরে গেলেই আমি সেই পোশাক ছিঁড়ে ফেলবো তোমার গা থেকে। শিকার উপভোগ করো ছোট ইঁদুর, তুমি একা শিকারী নাও আজ। ওর চোখ নামার সাথে সাথে আমার পেটে উষ্ণতা ছড়িয়ে পড়ে, নিচের দিকে নামে আর সে শেষবারের মতো গরম দৃষ্টিতে তাকিয়ে রক্ষর পেছনে ছুটে যায়। আমি ওকে কিছু বলেছি ফ্রান্সিসকার প্রিয় ভাই জেইভারের কিছু কর্মকাণ্ড সম্পর্কে। যখন ওর শরীর থেকে শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে তখন ওর শরীরে এক ফোঁটা রক্তও বাকি থাকবে না, এবং প্রথমবারের মতো আমি লজ্জিত নই যে অন্যের মৃত্যু থেকে আমি আনন্দ পাই। আমি ঠোঁট কামড়ে বনটার ভেতর ঢুকে পড়ি। তাপমাত্রা কমে আসে যখন আমি নীরবে এগোতে থাকি। পাতার উপর আমার পা চটচট করে আওয়াজ করে। একটা তীক্ষ্ণ উত্তেজনা আমার শরীরের মধ্যে শিরশির করে। তবুও আমি দ্রুত কিন্তু স্থির গতিতে হাঁটি। যেইভার আত্মবিশ্বাসী যে সে পালিয়ে যাবে, কিন্তু এই গভীর বনে আমরা নিশ্চিত যে ওরা কেউ বের হতে পারবে না আমাদের ধরার আগে। পাতায় বাতাস বয়ে যায়, পাখিরা ডাক দেয়, ঝোপের মধ্যে প্রাণীরা খসখস করে। সব মিলিয়ে মিলিয়ে যায় যখন আমি সেই আওয়াজের ওপর ফোকাস করি যা আমাকে শুনতে হবে। ডালের ভেঙে যাওয়া পাতার ওপর পায়ের আওয়াজ আর ভারী শ্বাস। আমার বাঁ দিকে ওর বুটের স্পষ্ট ছাপ, তাই আমি সেদিকে ঘুরে পদচিহ্ন অনুসরণ করি। প্রায় 15 মিনিট টান টান উত্তেজনার মধ্যে পার হয়। আমি হালকা দৌড় আর হাঁটার মধ্যে পালা করি। এখানে কোনো গোলকধাঁধার দেওয়াল নেই যাতে ওরা আটকা পড়বে, তাই ওরা সহজে পথ হারাবে। যেইভার মনে করে ও রাস্তা খুঁজে বের করতে পারবে, কিন্তু সেটা করতে ওর ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, তাও পথ না হারালে। হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার আমাকে চমকে দেয়। পাখিরা ডানা ঝাপটে উড়ে যায় আর সেই সাথে শয়তানি হাসির শব্দ। ফ্রান্সেসকা চিৎকারের মতো শোনায়। যদি এখনও ওকে আঘাত করা না হয়ে থাকে তাহলে খুব কাজ দিয়ে গেছে। আমি কাঁপতে কাঁপতে শ্বাস ছাড়ি, আমার হাত দৌড়ায় আর ঘাসের গোড়ায় ঘাম জমে। আরেকটা চিৎকার ফ্রান্সেসকার। সেই অংশ হঠাৎ থেমে যায়। সম্ভবত সিব্বি কোনোভাবে ওকে থামিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে যা ওর চিৎকারের নিচে চাপা পড়ে যাওয়ার কথা ছিল, একটা ডাল ভেঙে যাওয়ার আওয়াজ পাই। আমার মাথা সেদিকে ঘুরে যায়, বাঁদিকে, যেখানে আমি একটা হাতের ঝলক দেখি, তারপর সেটা গাছের আড়ালে মিলিয়ে যায়। ও প্রায় 30 ফুট সামনে। আমি দাঁত চেপে ক্রসবো উঠে নিশানা করি। ঠিক যখন ও গাছের আড়াল থেকে বের হবে, যেদিকেই যাক না কেন আমি নিখুঁতভাবে গুলি করতে পারবো। ওকে এখন একটা মাকড়সার জালে আটকানো মাছির মতো অনুভব করছে। গাছের আড়ালে আটকে আছে আর ব্ল্যাক উইডো দূর থেকে শিকার করছে। এটা রোমাঞ্চকর। উড়োর মাঝে তীক্ষ্ণ শিহরণ অনুভূত হচ্ছে। গাল গরম হয়ে উঠছে, চোখের পাতা ভারী হয়ে আসছে। আমার মনোযোগ এতটাই তীক্ষ্ণ যে এখন যেই ভারের ভয়ই আমার সব অনুভূতি দখল করে নিয়েছে। দেখতে পাচ্ছি, গন্ধ পাচ্ছি, স্বাদ পাচ্ছি। ও কতটা অসহায় বোধ করছে। জানে যে ওর শেষ ঘনিয়ে আসছে। কেমন লাগছে আমি এতটুকু জোরে বলি যাতে ও শুনতে পায়। দূরে কোথাও আরেকটি চিৎকার শোনা যায়, এবার রক্ষর। কিন্তু ওরা এত দূরে যে সেটা আমাদের চারপাশের নীরবতাকে ছেদ করতে পারছে না। ও কোনো উত্তর দেয় না, সম্ভবত এখনো আশা করছে যে আমি ওর ঠিক অবস্থান জানি না। যেন ওর প্রতিটি নিঃশ্বাস আমি আমার জালের তারের মধ্যে দিয়ে অনুভব করতে পারছি না। ভয়ে বমি চলে আসছে। আমি আবার বলি, আরেকটা নীরব পদক্ষেপ নেই। ওর কনুইয়ের এক টুকরো বেরিয়ে আসে। আমি হাসি। তোমার হাত এত জোরে ধাক্কাচ্ছে যে মনে হচ্ছে গলা দিয়ে বেরিয়ে আসবে। হাওয়া বইতে থাকে আমার চুলের মধ্য দিয়ে সেটে থাকা পাতা আর ডাল নড়িয়ে দেয়। হাওয়া থামলে আমি গভীর শ্বাস নেই। গন্ধ পাচ্ছ যেই ভার,
ও নড়ে কোনোই আবার মিলিয়ে যায়, বাতাস খসখস আওয়াজ হয়, মৃত্যুর গন্ধ, নীরবতা নেমে আসে এত ঘন যে পাখিরাও চুপ হয়ে যায়। আর তারপর ও হঠাৎ গাছের আড়াল থেকে লাফিয়ে বেরিয়ে আসে। আমার আঙুল টিগারে চাপ দেওয়ার ঠিক আগ মুহূর্তে ও হঠাৎ দিক বদলে বিপরীত দিকে ছুটে যায়, আমাকে তীর ছোড়ার জন্য প্রলুব্ধ করার চেষ্টা করে। যদিও এটা আমাকে প্রলুব্ধ করতে পারেনি, কিন্তু আমার স্থিরতা খানিকটা নষ্ট করেছে। আরও আরেকটা গাছের আড়ালে লুকিয়ে যাওয়ার আগে আমাকে আবার ফোকাস নিতে সময় লেগে যায়। আমি ঠিক তখনই তীর ছুড়ে দেই যখন ও মিলিয়ে যাচ্ছিল। আর ওর আর্তনাদ কানে আসে। আমি দেখতে থামি না যে তীর লেগেছে কিনা, সাথে সাথে পিঠের কুইভার থেকে আরেকটা তীর বের করে লোড করতে থাকি। হাত দৌড়াচ্ছে, তবু হাত স্থির রাখি যখন ও আবার দৌড় দেয়। অ্যারি, তাড়াহুড়ো করো না, স্থির থাকো। ক্রসবো রিলোড হওয়ার সাথে সাথে ওর পেছনে দৌড়াই, রক্তের ফোঁটা দিয়ে আঁকা পদচিহ্ন অনুসরণ করি। হতাশার বিচার শক্তি নষ্ট করে দেয়। আরও লেজ টেনে হিঁচড়ে এক গাছ থেকে আরেক বড় গাছের দিকে যাই। আমার তীর ওর পায়ে গেঁথে আছে, রক্ত ফেনার মতো বেরিয়ে আসছে যখন ও দৌড়াচ্ছে। আবার নিশানা করে শ্বাস নেই, টিগারে চাপ দেই। তীর গরম গ্রীষ্মের বাতাস তীরে গিয়ে ওর পিঠের কেন্দ্রে গিয়ে গেঁথে যায়। একটা তীব্র আর্তনাদ, আরও মাটিতে সোজা মুখ থুবড়ে পড়ে। ওর যন্ত্রণার গোঙানি শুনে আমার রক্ত গরম হয়ে যায়, হৃদয় গাইতে থাকে। মাটি আঁকড়ে ধরে ও নিজেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোথায় পালাবে? নরকে যাওয়া ছাড়া ওর আর কোনো রাস্তা নেই। কেউ কেউ বাঁচাও! ও চিৎকার করে, গলা ফেটে যায় প্রায়। চলো না, কি লজ্জার ব্যাপার! আমি বলি, ওর কাছে গিয়ে ওর আহত পায়ে লাথি দেই। ও গালি দেয়, রক্তমাখা থুথু ফেলে। আমি হাসি। আমি ওর পাশে বসে হেলান দেই, মাথা কাত করে ওর শোচনীয় অবস্থা দেখি। ওর সোনালি চুল ঘামে ভিজে গেছে, লাল মুখের ওপর দিয়ে ঘামের বিন্দু গড়িয়ে পড়ছে। আর সেই উজ্জ্বল নীল চোখ, যেগুলো একসময় আমাকে কাঁদতে আর রক্তাক্ত হতে দেখেছিল, এখন রাগ আর যন্ত্রণায় কালো হয়ে উঠছে। বোকা খরগোশ, আমি বলেছিলাম না তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না? আমি দূরে পাতার খসখস আওয়াজ শুনতে পাই, কারো গালাগালি আর লড়াইয়ের আওয়াজ ধীরে ধীরে কাছে আসছে। আর যেই ভার আমাকে এমন সব গালি দিচ্ছে যা শুনতে আমার মা হয়তো আগেই কবর করে শুয়ে পড়তো। ও যতই আঘাত করার চেষ্টা করুক, ওর গালাগালি আমার গায়ে লাগে না, কারণ ও যা করার ও আমার অসহায়ত্বের সময়ে করে ফেলেছিল। এখন ও কিছুই নয়। পেছন থেকে এক গভীর গর্জন আমাকে আমার মনোযোগ থেকে সরিয়ে নেয়। জেড আমাদের দিকে এগিয়ে আসছে, রক্তের সারা গায়ে ভিজে থাকা। রক্ষকে কলার ধরে টেনে আনছে, যাকে সে এমনভাবে টানছে যেন ওর কোনো ওজনই নেই। জেড কোনো কালো হুড মাথায় তোলা, চিবুক নিচু, আর ইন ইয়াং চোখ আমার চোখে লেগে থাকে। আর আমার সমস্ত চিন্তাভাবনা থেমে যায়। একজন অন্ধকারের দেবতা, ধ্বংস আর মৃত্যুর প্রতীক। অথচ আমি কখনো এভাবে কাউকে ভালোবাসিনি। রক্ষ কোনো ছোট মানুষ নয়, কিন্তু জেড ওকে মাটিতে ফেলে দেয়। কিছু গালাগালি শোনে, কিন্তু ও সেগুলোকে একদমই গুরুত্ব দেয় না। দৌড়াতে পারবে? মেরুদণ্ডে তীর, সংক্ষিপ্ত উত্তর। জেড আমার কাছে আসতে আসতে আমার মুখ শুকিয়ে যায়। আমি আর কিছু করতে পারি না, শুধু ওকে দেখতে থাকি। যখন সে নিচু হয়ে আমার গলায় হাত রাখে আর তার ঠোঁট আমার ঠোঁটে ভিসে দেয়, মিলি সেকেন্ড এতটুকু সময় লাগে আমাকে সাড়া দিতে। ওর জিভ দিয়ে আমার ঠোঁট আলাদা করে, আমাকে পুরোপুরি অনুভব করে, আর আমার গলা থেকে এক তীব্র বিব্রতকর হাঁসফাঁস বের করে আনে। ও নিজেকে ছিঁড়ে বের করে আনে, শুধু আমার চুল মুঠো করে ধরে আমার মাথা টেনে পেছনে নিয়ে যায়, যাতে আমি ওর চোখে চোখ রেখে থাকতে বাধ্য হই। একজন ভালো মানুষ দুঃখিত বোধ করতো যে সে এমন পবিত্র কিছু নষ্ট করেছে। তুমি কখনো ভালো মানুষ ছিলে না, আমি ফিসফিস করে বলি, সেই কথায় পুনরাবৃত্তি করি যা ও আমাকে বহুবার বলেছে। না, ও স্বীকার করে, কিন্তু আমি সবসময় তোমার ছিলাম। আমি গলায় ঢোক গিলে ফেলি, কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছি, কিন্তু জেড এর হাত আমার গলা ছেড়ে পাশের দিকে ঝাঁকিয়ে যায়। আমি চোখের পলক ফেলতে না ফেলতেই হাঁসফাঁস করে আমি ঘুরে দেখি জেডের হাতে এক তীরের মাথা আমার মুখের কয়েক ইঞ্চি দূরে। ওর হাতে রক্ত গড়িয়ে পড়ছে। যেই ভার চেষ্টা করছে তীরের মাথা আমাকে দিকে ঠেলতে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি অবাক হয়ে মুখ খুলে থাকি। কি হলো বুঝে উঠতে সময় লাগে। যখন আমি বিভ্রান্ত ছিলাম, যেই ভার ওর পায়ের বাছুর থেকে
তীরটি টেনে বের করে আমাকে খুন করার চেষ্টা করছিল। জেড সেটা দেখতে পেয়েছিল, যদিও ওর দৃষ্টি এক মুহূর্তের জন্য আমার চোখ ছেড়ে যায়নি। হায় ঈশ্বর, আমি হাঁসফাঁস করে বলি, কতটা নোংরা কাজ বন্ধু। যদি যেইবার আমাকে খুন করতো আমি শান্তিতে মৃত্যু মেনে নিতাম, আর যদি জেড আমাকে বাঁচানোর চেষ্টা করতো আমি জোর করে বাঁচতে অস্বীকার করতাম। এমন ব্যর্থতার পর আমি আর নিজের চোখে নিজেকে দেখতে পারতাম না। জেড তীরটি জেইভারের হাত থেকে ছিঁড়ে নেয়, তার শরীর থেকে কালো ক্রোধ নিঃসৃত হতে থাকে। ওর হাত টুকরো মাংস আর হাড়ে পরিণত হবে যদি এইভাবে চলতে থাকে। ছুরির ক্ষত এখনো শুকায়নি, তবুও কোনো ব্যথার ইঙ্গিত দেয় না। যেইবার দাঁত ব্যথা আর হতাশা বেরিয়ে আসে, আমি বুঝতে পারি ও আবার হামলা করতে চাইছে। আমি জেডের হাত থেকে তীরটি নিয়ে তীক্ষ্ণ মাথা যেইভারে থুতনির নিচে ঠেকিয়ে দেই, ওকে আমার দিকে তাকাতে বাধ্য করি। দেখো কত রক্ত। আমি ব্যঙ্গাত্মক হাসি নিয়ে বলি, ওর নিজের কথাগুলোর প্রতিধ্বনি করি। জেড নিজেকে স্থির করে আমার পেছনে হাঁটু গেড়ে বসে, ওর হাঁটু দুপাশে রেখে আমাকে পেছন থেকে চেপে ধরে। যেইভারে চোখ আমার কাঁধের ওপর দিয়ে যায়, চোখে ঘৃণার ঝড়। আমার শ্বাস আটকে আসে যখন জেডের হাত আমার পেট বেয়ে নিচে নামতে থাকে। আঙুলের ডগা আমার লেগিংসের কোমর পেরিয়ে ভেতরে চলে যায়। যেইবার সেই নড়াচড়া লক্ষ্য করে আর জেডের হাত যত নিচে নামে ওর মুখ তত লাল হয়ে যায়। তুমি কি করছো? আমি ফিসফিস করে বলি। যদিও উত্তর জানা এটা খুব ভুল, তবুও জেডের আঙুল যখন আমার ক্লিটের উপর দিয়ে যায় তখন আমার নিচের অংশ স্পন্দিত হয়ে ওঠে। যখন তুমি ওর কাছ থেকে চুরি করেছিলে তখন তুমি কি জানতে যে ও কেবল আমাকে নিয়েই ভাবতো? জেড জিজ্ঞেস করে। আমার প্রশ্ন উপেক্ষা করে আমি ঠোঁট কামড়ায়, উত্তেজনায় ভিজে যায় যখন ওর আঙুল নরমভাবে খেলা করে। যেইভার গর্জন করে কিন্তু কোনো উত্তর দেয় না। আমি তোমাকে দেখাতে চাই কেন। জেড ফিসফিস করে, ওর গভীর কণ্ঠে পাপের ছোঁয়া মাখা। ওর স্পর্শ আরও ধীর হয় আর আমার মুখ থেকে একটু নিচু গুঙানি বেরিয়ে আসে। আমি চোখ বন্ধ করে ফেলি, লজ্জা পাই, যদিও যেইভার কিছু দেখতে পাচ্ছে না, শুধু জেডের হাতের ছায়া। লজ্জা পেও না। জেড আমার কানে ফিসফিস করে, তাকে দেখাও কেন সে কোনোদিন আমার সাথে পাল্লা দিতে পারবে না। আমি কাঁপতে কাঁপতে শ্বাস ছাড়ি, নিঃশ্বাসের সঙ্গে মিশে যাওয়া গোঙানি আটকাতে পারি না। চোখ খুলে আবার বন্ধ হয়ে যায় আনন্দে। ও নিখুঁতভাবে আমার ক্লিট ঘষতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ওর কাঁধের ওপর ঢলে পড়ে। জেড, আমি কেঁদে উঠি, আমার উরু কাঁপতে শুরু করে। থামাও এটা। যেইভার চিৎকার করে, ওর কণ্ঠে ব্যথার ছাপ। শুধু পিঠের তীরের কারণে নয়। তুমি কি রাগ করছো কারণ ও কোনোদিন তোমার নাম নিয়ে কাঁদেনি? জেড চ্যালেঞ্জ ছুড়ে দেয়। জেড ঠিক বলছে, আমি কোনোদিন করিনি। যেইভার যতই চেষ্টা করুক না কেন। ও কি ঈশ্বরের নামে চিৎকার করেছিল? ও ঠেলে দেয়। হ্যাঁ, যেইভার থুতু ফেলে জবাব দেয়। আর আমি টুকরো টুকরো হয়ে যাচ্ছি। আমি জেডের হাতে গুঁতো দেই, কোমর দুলিয়ে দেই, আনন্দে দেহ পুড়ে যাচ্ছে। ভালো, জেড বলে, গলায় হাসি মিশিয়ে। তার মানে ও তখনও আমার কাছেই চেয়েছিল। হায় ঈশ্বর, জেড, আমি কেঁদে উঠি। রমন বেগ ক্রমে তীক্ষ্ণ হয়ে উঠছে, ওর আঙুল যেখানে ঘষছে সেখানে। ঠিক আছে বেবি, ও গম্ভীর কণ্ঠে গড়গড় করে, তাকে দেখাও তুমি আসলে কাকে প্রার্থনা করো। জেড, আমি আর্তনাদ করি, লাখ লাখ টুকরোয় ভেঙে পড়ি, আত্মা ছুটে যায় আকাশের গভীরে। তখনই আমি বুঝতে পারি আমি আকাশে থাকার যোগ্য নই। যখন আমার অন্ধকারের দেবতা আমাকে পাপার আনন্দের জগতে টেনে নিচ্ছে, আমাকে তৃপ্ত করছে, যখন সে তীর ধরে রাখছে আমার ধর্ষকের গলায়। আমরা সবাই ধ্বংস হয়ে গেছি, স্বর্গের দরজার বাইরে বেঁচে থাকার জন্য বাধ্য। আমি বুঝতে পারি অন্ধকারে জেডের পাশে থাকা অনেক ভালো। জেড ওর হাত আমার লেগিংস থেকে বের করে কাপড়ের ওপর দিয়ে আমাকে স্পর্শ করে রাখে যখন আমি আনন্দের ঢেউয়ে ভাসি। ধীরে ধীরে আমি শান্ত হই, চোখে দৃষ্টি স্পষ্ট হয়, শ্বাস হারানোর মতো ওঠানামা করে। আমি নিচে তাকিয়ে যেইভারকে দেখি, সে রেগে আছে, চোখে জল চিকচিক করছে। ও আমাকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ও এমন বিশ্বাসঘাতক দৃষ্টিতে তাকাচ্ছে কেন, যখন ও কখনোই আমার দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই পায়নি। তুমি একটা মাগী, ওর আগে গড়গড় করে। জেড দাঁড়ায়, তার উপস্থিতি বেপরোয়া, মুহূর্তের মধ্যেই যেইভারকে মৃত্যুর দিকে পাঠিয়ে দেবে। আমি তীরের মাথা ওর গলায় ঠেকিয়ে দেই, রক্তের ফোঁটা গড়িয়ে পড়ে। তুমি ভাবলে তোমার আমার সম্পর্কে মতামত কোনো গুরুত্ব রাখে? আমি বিস্ময় নিয়ে বলি,
ও কিছু বলার আগে এক তীক্ষ্ণ আর্তনাদ বাতাসে ভেসে আসে, যন্ত্রণায় ভরা। ফাক সাইকোভিস, ওটা ফ্রান্সেসকা। আমি কাঁপতে কাঁপতে দাঁড়াই, দেখি সিবি ফ্রান্সেসকার লাথি মারা দেহটাকে টেনে আনছে। তার লাল ঘামে ভেজা মুখে বিরক্তির ছাপ। জেড ওর দিকে যেতে গিয়ে থেমে জেইভারের দিকে আঙুল তোলে। আমি যদি আরেকবার শুনি তুমি ওকে গালি দিচ্ছ, তোমার জিভ কেটে ফেলবো। বিশ্বাস করো, তুমি প্রথম হবে না। আমি ভ্রুকুচকে বলি, প্রথম কে ছিল? জেড শুধু হাসে, তারপর সিব্বির কাছ থেকে ফ্রান্সিসকাকে নিজের কোলে তুলে নেয়, তাকে বয়ে নিয়ে যায়। তার পাশায় তীর গেঁথে আছে। আমি এখনো সেই জিভের ব্যাপারটা নিয়ে ভাবছিলাম, কিন্তু পরে ঠিক করি না জানাই ভালো। অজানা সুখ। তোমার হেল্পারগুলো কোথায়? আমি ফ্রান্সেসকার চিৎকারের ওপর গলা তুলে বলি। সিবির মুখের রাগী ভাব দেখে বুঝতে পারি সে চাইছিল না ফ্রান্সেসকাকে টানতে। আমি ওদের পেছনে থাকতে বলেছিলাম। সারাদিন ওরা ঝগড়া করছিল, আমার মাথা খারাপ করে দিচ্ছিল। ওদের থেকে ব্রেক দরকার ছিল। জেট ফ্রান্সেসকাকে রক্ষর পাশে ফেলে দেয়। তীরের ওপর পড়ায়ও চিৎকার করে ওঠে। তীর ভেঙে যায়, কিন্তু তীরের মাথার মাংস আর হাড়ের মধ্যে গেঁথে থাকে। তারপর জেড জেইভারের দিকে এগিয়ে আসে। জেইভারের চোখ ভয়ে বড় হয়ে যায়। লজ্জা পেও না, গিয়ে তোমার বন্ধুদের সাথে শুয়ে পড়ো। জেড বলে। জেইভারের শার্টের কলার ধরে টেনে ওকে রক্ষর অন্য পাশে ফেলে দেয়। তাদের আর্তনাদ, গালি, অভিশাপ মিশে এক হয়ে যায়। আর ঈশ্বর, কতটা বিরক্তিকর। আমি ওদের দিকে এগিয়ে যাই, নিচু হয়ে সেই ধর্ষক ত্রয়ীর দিকে তাকাই। আমার এক অংশ চাই রিও এখানে থাকুক, ফ্রান্সিসকাকে মরতে দেখুক। কে জানে ফ্রান্সিসকার হাতেও কতটা ভুগেছে। সিডনির মতো রিও যন্ত্রণা কখনো ওর করা অন্যায়ের অজুহাত নয়, কিন্তু ওর ব্যথা আমার চেয়ে কোনো অংশে কম ছিল না। লজ্জাজনক, আমি ঘৃণা ভরে থুতু ফেলি। কত মেয়েরা এখন তোমাদের জায়গায় ছিল যখন তোমরা ওদের যন্ত্রণায় আনন্দ পেয়েছ। ফাক ইউ, ফ্রান্সিসকা চিৎকার করে থুতু ছিটিয়ে দেয়। তুমি ভাবছো তুমি আমাদের চেয়ে ভালো? আমি নরকে গিয়ে তোমার সাথে দেখা করব। আর তখন? তখন কি করবে? আমি ওর কথার মধ্যে হেসে ফেলি। ওর চোখের দিকে মুখ নিচু করে বলি, সেখানে গিয়েও আমায় নির্যাতন করবে? তুমি কোনোদিন আমার চেয়ে শক্ত হতে পারবে না, ফ্রান্সেসকা। জানো কেন? আমি তোমার হাত থেকে বেঁচে গেছি, কিন্তু তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি পকেট থেকে এক বিশেষ উপহার বের করি, ওর জুতার ভাঙা হিল। এটা গলায় ঢুকিয়ে নাও, মাগি। ও গালি দিতে চিৎকার করতে মুখ খুলে, আর আমি সুযোগ নিয়ে সেই হিল ওর গলায় গুজে দেই। হাসি দেই। যখন ওর চোখ বড় হয়ে যায়, ও খিঁচুনি খায়। হিল গলায় আটকে দম আটকে আসে, আর আমি ইতিমধ্যেই জেইভারের দিকে চলে যাই। মজা করো, সিব্বি। সিব্বি হাঁটু গেড়ে বসে ফ্রান্সিসকার শরীরের উপর উঠে পড়ে। গোলাপি ছুরি তুলে নিয়ে ধীরে ধীরে মরতে থাকা ওর বুকে ঢুকিয়ে দেয়। না না, দয়া করে। এটা সব ওর করা। রক্ষ বলতে বলতে থেমে যায়। জেড ওর মুখের এক পাশ দিয়ে ছুরি ঢুকিয়ে আরেক পাশ দিয়ে বের করে দেয়। রক্তে ওর মুখ ভেসে যায়। আমি হাসি, জেইভারের দিকে মনোযোগ দেই। ও প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে, হয়তো আঘাতের জন্য, অথবা নিজের পাপের ফলের ভয়ে। সম্ভবত পরেরটাই। দয়া করে আমাকে মেরে ফেলো, ও কাঁদে। প্রয়োজন আমি ভিক্ষা করব। তুমি দয়া চাও? সেটা কি দয়া ছিল যখন তুমি আমাকে কেটে ক্ষত করেছিলে, যখন আমাকে ধর্ষণ করেছিলে, টাকা দিয়ে কিনতে চেয়েছিলে আমাকে, যেন তোমার বিকৃত আনন্দের জন্য আমার জীবন নরক হয়ে যায়? ও তোতলাতে থাকে, ঘামে ভিজে যায়, আতঙ্কে চিৎকার করে ওঠে। বিশেষত যখন সিবি অঙ্গ প্রত্যঙ্গ কাটতে শুরু করে, আর জেট রক্ষর চোখ উপড়ে নেয়। আমি দুঃখিত। তোমার দুঃখিত? আমি চাই না জেইভার, আমি চাই তোমার যন্ত্রণা। ওর মুখ থেকে আর কোনো ভিক্ষা বের হওয়ার আগে আমি উরুট ট্র্যাপ থেকে দুটি ছুরি বের করি। ওর দুই হাত মাটিতে চেপে রেখে একে একে ছুরি ঢুকিয়ে দেই, মাটিতে পেরেকের মতো গেঁথে দেই। ওর চোখ বড় হয়ে যায়, চিৎকার মিশে যায় রক্ষর সাথে। আর এখন এই সাউন্ডটা সুন্দর। ওর প্যান্ট খোলার সময় নেই। আমি শুধু ছুরি উঁচিয়ে ওর পেলভিসে ঢুকিয়ে দেই। লাল রক্ত ওর নোংরা প্যান্টে ছড়িয়ে পড়ে। বারবার ঢুকিয়ে দিই যতক্ষণ না ওর গোটা নিচের অংশ ধ্বংস হয়ে যায়। আমি হাঁপাতে থাকি। এখন ও সত্যি অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি ওর চুল মুঠো করে টেনে ওর চোখে চোখ রাখি, আর ছড়ি ওর গলায় ঢুকিয়ে দেই। ওর চোখ অবিশ্বাস্য বড় হয়ে যায়, রক্ত গলিয়ে ওর জামা ভিজিয়ে দেয়। আরও দম বন্ধ হয়ে যেতে থাকে। আমি ওর মুখের একদম কাছে হেলান দেই, নিশ্চিত হই যে ওর মৃত্যুর আগে শেষ জিনিসটা যা ও দেখবে সেটা আমি। ডায়েরি, 4 জুন 2022। প্রথমবার যখন জেইভার আমাকে অর্গাজম দিয়েছিল,
আমি জেডের নাম নিয়ে চিৎকার করেছিলাম। ও আমাকে এমনভাবে মেরেছিল যে আমার মনে হয়েছিল আমি অন্ধ হয়ে গেছি। আমি কাঁদতে কাঁদতে অর্গাজমে পৌঁছেছিলাম, কারণ মনে হয়েছিল আমি জেডকে বিশ্বাসঘাতকতা করছি। যদিও তখন আমি কল্পনা করেছিলাম যে জেডই আমার দুই পায়ের মাঝে আছে। তাতে কিছু যায় আসেনি, কারণ বাস্তবে সে ছিল না, তাই আমি কেঁদেছিলাম। তারপর যেইবার যখন আবার মেরেছিল তখন আরও কেঁদেছিলাম। সেই মুহূর্তে আমি নিজেকে ভীষণ দুর্বল মনে করেছিলাম, অতটা চরম দুর্বলতা যা আমি আর কখনো অনুভব করতে চাই না। এটা স্বীকার করা কি লজ্জার যে তাকে, যেইভারকে হত্যা করতে পেরে আমি উপভোগ করেছিলাম। শুনতে আসলে খুব ভয়ানক লাগছে। আমার লজ্জিত হওয়া উচিত, তাই না? কিন্তু আমি নই। যেটা আমাকে সত্যি কলুষিত করেছে, আর এতে আমার একটু আফসোস নেই। এখন আমি নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করি, অনেক বেশি সক্ষম মনে হয়। কারণ আমি যখন পৃথিবীর সবচেয়ে বড় পাপটা করেছি, তখন সেটা আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। মনে হয়েছে হয়তো এখন আর পেছনে ফিরে ফিরে তাকানো দরকার হবে না। কারণ যদি কখনো দেখি কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, তাহলে আমি তাকে মেরে ফেলতে পারি। আর এটা এটা খুব ভালো লাগে, সত্যিই ভীষণ ভালো লাগে। অ্যাডলাইন।